আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জীবন মৃত্যু সন্ধিক্ষণে খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল, শনিবার সারা দেশে গণ অনশন, বিদেশে পাঠানোর সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। জাতিসংঘের সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস, সংকট সমাধানে দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন মনে করে বাংলাদেশ। এইচএসসি পরীক্ষার আগে সব পরীক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে। 25 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মিরপুরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির। এবং ফেসবুক অপব্যবহারের অভিযোগ, মার্ক জাকারবার্গ, বিটিআরসি চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিব সহ 5 জনকে লিগ্যাল নোটিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জীবন মৃত্যু সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার চরম অমানবিক কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সর্বোচ্চ চিকিৎসাও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে 20 নভেম্বর শনিবার সারা দেশে গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি জানান, দেশের চিকিৎসায় খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি সম্ভব। এই দেশে সম্ভব নয় অতিরিক্ত চিকিৎসা বা উন্নত চিকিৎসা। এটা আমাদের মেডিকেল বোর্ড বারবার আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং বিদেশের উন্নত সেন্টারে দ্রুত ট্রান্সফার করার পরামর্শ দিয়েছেন। এবং এই কথা স্পষ্টভাবেই তারা আমাদের বলেছেন যে ম্যাডাম এখন এমন একটা অবস্থায় আছেন যেটা সমাধানযোগ্য, কিন্তু সময়োপযোগী সঠিক উন্নত চিকিৎসা না পেলে উনি যে কোনো মুহূর্তে এমন এক অবস্থায় যেতে পারেন যখন কোনো চিকিৎসাই কার্যকর হবার সুযোগ থাকবে না। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইনে কোনো সুযোগ নেই, এটা ঠিক নয়। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সারা দেশে গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। ল মিনিস্টার সাহেব পার্লামেন্টে যে বক্তব্যটা দিয়েছেন যে আপনার আইন নেই, এটা সঠিক নয়। এটা সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার। যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা তো আবার নতুন করে করা হয়েছে, ওই আবেদনের উপর ভিত্তি নেই, নতুন করে করা হয়েছে এবং এখন এটা সরকারের উপর নির্ভর করছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেবেন কি দেবেন না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে নস্যাৎ করতেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আইনের বাইরে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার ব্যবস্থা করার কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদ অধিবেশনে বিএনপি সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে মন্ত্রী একথা জানান। এ সময় খালেদা জিয়ার কিছু হলে তার দায় আওয়ামী লীগকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির সংসদ সদস্যরা। আপিল মাহমুদের রিপোর্ট। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন বিএনপি সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ। বিদেশে চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার মৌলিক অধিকার বলেও দাবি করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, অন্তত মানবিক কারণে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে বিদেশে পাঠানো হোক, নচেত কিছু একটা হয়ে গেলে এর দায়ভার আজীবন আওয়ামী লীগকে বহন করতে হবে। মানুষ স্পিকার, তবে এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম খালেদা জিয়ার ব্যাপারে যেই সব শারীরিক তথ্য দিচ্ছেন তাকে কিন্তু সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে এবং সেই চিকিৎসায় তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেটা ওনাদের ব্যাপার।
কিন্তু একজন সাজাপ্রাপ্ত যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা, সেই 401 ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। এদিকে সংসদে নিবন্ধন বাধ্যতামূলক করে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিল এবং মিথ্যা তথ্য দিয়ে গৃহঋণ নিলে 5 বছরের সাজার বিধান রেখে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিল আইন করার প্রস্তাবে সম্মতি দেয় জাতীয় সংসদ। এ সময় টেবিলে উত্থাপিত প্রশ্ন উত্তরে করোনা টিকায় খরচ কত তা বলতে অসম্মতি জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে 24 ও 25 নভেম্বর বিশেষ আলোচনার কথা জানান স্পিকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক প্রতিটি অঘটনের সাথে বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যকে প্রধান ইস্যু বানিয়ে রাজনীতি করছে বিএনপি। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিএনপি পদে পদে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা সংসদে না গিয়ে জনমতকে অসম্মান করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মনে করেন তিনি। সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সাথে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত। তারাই শীর্ষ পর্যায় থেকে হত্যা সন্ত্রাসের মদদ দেয়। বিএনপির রাজনীতি অস্থিরতায় পূর্ণ। এই অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা। এই অস্থিরতার কারণে তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এদিকে রাজধানীর শিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, ব্যক্তি স্বার্থে রাজনীতি করার কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার ফেক জন্মদিন, মিথ্যা জন্মদিন ঘোষণা করে উৎসব করে একটা প্রতিহিংসার মানসিকতা পোষণ করেছেন। শিক্ষা না থাকলে তার মধ্যে যে মানবতা বোধ থাকে না, সেটা বেগম খালেদা জিয়া বারবার সেটা প্রমাণ করেছিলেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থানকারী ও মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে পাশ হলো রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব। যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ইকরামুল সাইমির রিপোর্ট। নানা উদ্যোগ নিয়েও 5 বছরে এগোয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, বরং শরণার্থী শিবিরে অস্থিরতা সহ সংকট আরও জটিল হচ্ছে। তবে এবার জাতিসংঘে প্রস্তাব পাশের মাধ্যমে রোহিঙ্গা সংকট দেশ বা আঞ্চলিকতা ছাপিয়ে আন্তর্জাতিক ইস্যু হিসাবে শক্তভাবে গণ্য হল। রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়ে মুসলিম দেশগুলো জোট, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের উপস্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 107টি দেশ সমর্থন দিয়েছে। প্রস্তাবে রোহিঙ্গাদের আশ্রয়ে, মানবিক সহায়তা ও করোনার টিকায় তাদের অন্তর্ভুক্ত করায় প্রশংসা করা হয় বাংলাদেশের। কক্সবাজারে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তর এবং সেখানে অবকাঠামো সহ বিভিন্ন সুযোগ সুবিধা তৈরিতে বাংলাদেশের উদ্যোগকে স্বীকৃতিও দেওয়া হয়। মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে স্বাগত জানিয়ে দেশটিকে সম্পৃক্ত করে একটি কর্মপরিকল্পনা নির্ধারণের কথা বলা হয় প্রস্তাবে। জেনেভাতে উই হ্যাড এ কনসেনসাস রেজলিউশন, আর এইবারে এই প্রথম জাতিসংঘে there is a consensus resolution which includes the issue of this displaced people of Myanmar known as Rohingya. So we are very happy. বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 11 লাখের বেশি। জাতিসংঘে শক্তিশালী ম্যান্ডেট নিয়ে প্রস্তাব পাশের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
স্কুলে স্কুলে গিয়ে শীঘ্রই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এজন্য স্বাস্থ্যকর্মীদের টিম করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। করোনা প্রতিরোধে দেশে প্রায় 9 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে অটোমোটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। যে সমস্ত স্কুলে কেন্দ্র নাই বা আমরা স্থাপন করি নাই, আমরা তো এখানে 18টা না 20টা কেন্দ্র করা হয়েছে। আমরা এখন প্ল্যান করেছি ওই স্কুলে আমরা আমাদের টিম চলে যাবে, ওই স্কুলে যায় টিকা দিবে। এখন পদ্ধতি হলো একটা স্কুলে 5টা স্কুল থেকে ছাত্র আসবে, সেখানে একটু নিবন্ধনের সমস্যা হচ্ছে, আনার সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি টিম নিয়ে ওই সমস্ত স্কুলে নিয়ে যাবে এবং টিকা দেবে যাতে সমস্যাটা আর না হয়। এইচএসসি পরীক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আগামী বছরও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে এবং নির্দিষ্ট সময়ের পরে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। ফজল রাব্বির রিপোর্ট। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারীর কারণে শ্রেণীকক্ষে পাঠদান বিঘ্ন হলো। এবার 2020 সালের চেয়ে বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা অংশ নিচ্ছে। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এবারের এই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 13,99,690 জন শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি মানা ও প্রশ্নপত্র ফাঁস রোধে সব ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী 25 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। কিন্তু যেহেতু আমরা দেখেছি যে কখনো কখনো কোচিং সেন্টারগুলোকে ভিত্তি করেই কিছুটা এই প্রশ্নপত্র ফাঁস করবার একটা অপচেষ্টা কিংবা গুজব ছড়াবার একটা অপচেষ্টা কখনো কখনো দেখা যায় যে একটা যোগসূত্র থাকে, সেই কারণে আমরা সকল ধরনের কোচিং সেন্টারকেই আমরা এই সময়টা বন্ধ রাখবার জন্য নির্দেশনা দিয়েছি। এবং আজকেও যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের যে সভা হয়েছে সেখানেও আমরা এই নির্দেশনাটি দিয়েছি। মন্ত্রী বলেন, সব শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পরীক্ষা বসানোর যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা এইচএসসি পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার আগে অন্ততপক্ষে 1 ডোজ টিকা দেবার চেষ্টাটা করছি। সেটাও এখনো ওই যে সব জেলায় সম্ভব হচ্ছে না, কতদূর পারবো আমরা এখনো জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি যতদূর পারা যায়। যত বেশি সংখ্যক হবে তত বেশি কিন্তু সংক্রমণের একেবারে সম্ভাবনা যেটুকুও থাকে, যদিও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তারপরেও সেটাও কিছুটা কমবে। অতিমারির কারণে আগামী বছরও এইচএসসি পরীক্ষার সময় পেছানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এইচএসসি পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে সারা দেশে চলছে করোনার টিকা দেওয়া কার্যক্রম। নিবন্ধন ছাড়াই স্বল্প সময়ে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন এবং জন্ম নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা নিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। পরীক্ষার আগে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও। আর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 2রা ডিসেম্বর সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের সুরক্ষায় সরকারের আরেকটি বিশেষ উদ্যোগ, সরাসরি কেন্দ্রে এসে করোনার টিকা নেওয়ার ব্যবস্থা। সুরক্ষা অ্যাপসে আবেদন ছাড়াই শুধু পরীক্ষার রেজিস্ট্রেশন ও জন্ম নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা নিতে পারছে শিক্ষার্থীরা। এক্ষেত্রে কেন্দ্রে আসার পরও কোনো ধরনের নিবন্ধন করতে হচ্ছে না তাদের। তবে পরবর্তী সময়ে কলেজের তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের টিকার তথ্য সংরক্ষণ করা হবে। ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের ডেট লিখে তারপর আমরা দিয়ে দিচ্ছি, তারা টিকা দিয়ে চলে যাচ্ছে। বার্থ সার্টিফিকেট আর 2 কপি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কার্ড, এটাই, আর কিছুই লাগছে না। কোনো ইজি প্রসেসে ডোজটা দেওয়া হয়েছে, যা কোনো ঝামেলাদায়ক হয়নি আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা কার্যক্রম সম্পূর্ণ করতে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তৎপর। যারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকে আমরা প্রায়োরিটি বেস টিকাগুলো দিচ্ছি। বাচ্চাদের মাঝেও স্বতঃস্ফূর্ততা আছে, শিক্ষকদের মাঝে কর্মস্পৃহতা আছে। সরকারের এই ব্যবস্থাপনা আমরা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি যে এই টিকাদান কর্মসূচির মাধ্যমে আমরা
সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। ভয় আতঙ্ক কাজ করলেও পরীক্ষার আগ মুহূর্তে স্বল্প সময়ে টিকা পেয়ে আনন্দিত পরীক্ষার্থীরাও। পরীক্ষা দিতে যাব, আমাদের অনেকের গ্যাদারিং হবে, তো জায়গাতে একটু সুরক্ষা পাইলাম। কলেজ থেকে দেওয়াতে কোনো ঝামেলা আমাকে কিছু করতে হয় নাই, কলেজ থেকে রেজিস্ট্রেশন করে আমাকে দিয়ে দিচ্ছে। যেহেতু আমাদের গণহারে একটা পরীক্ষা হবে, সেখানে ভ্যাকসিন যাওয়াটা জরুরি ছিল। গভর্নমেন্ট এটা খুব একটা ভালো ডিসিশন নিয়েছে। 15 নভেম্বর থেকে রাজধানীর 7টি কেন্দ্র সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। বয়স্ক কিংবা শিক্ষার্থী সবাইকে টিকার আওতায় আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে তারই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার্থীদের খুব সহজ পদ্ধতিতে টিকার আওতায় আনা হচ্ছে। এজন্য সন্তুষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাসে অর্ধেক ভাড়া চালু ও শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অসদাচরণের প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড প্রায় 1 ঘণ্টা অবরোধ করে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকালে বিক্ষুব্ধ ছাত্ররা ওই সড়কে অবস্থান নেওয়ার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাজধানীতে দেখা দেয় তীব্র যানজটের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে আগামী শনিবারের মধ্যে ছাত্রছাত্রীদের জন্য বাসে হাফ পাস চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সেটা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া করছে। তার মানে এই যে পাওয়ার সমস্যা, সেটা আমরা শিক্ষার্থীরা কিভাবে সহ্য করবো? সকল ব্যানারের আমাদের একটাই দাবি থাকবে যে সকল স্টুডেন্টদের কাছ থেকে ঠিক আছে হাফ পাস নিতে হবে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভাড়ার তালিকা প্রদর্শন না করে এখনো আদায় করা হচ্ছে বাড়তি টাকা। অনেক রুটে বাস সার্ভিস বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে মালিক শ্রমিকরা বেশি ভাড়া আদায়ের নতুন পায়তারা করছেন বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বাসে ভাড়ার তালিকা স্থায়ীভাবে লাগানোর ব্যবস্থা করা সহ 13 দফা দাবি তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। নানা অনিয়মের মধ্য দিয়ে অযৌক্তিক ও ভুয়া হিসাব দেখিয়ে তেলের দামের চেয়ে বেশ কয়েক গুণ বাড়তি ভাড়া বাড়িয়ে নিয়েও এখন রুটে রুটে তারা বাস বন্ধ করে দিয়ে যাত্রীদের জিম্মি করে আরও 3-4 গুণ বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি জায়েজ করার পায়তারা চালাচ্ছে। আমরা অনতিবিলম্বে একসাটিয়ে বাড়ানো গণপরিবহন ভাড়া বাতিল করে যাত্রী প্রতিনিধি সমন্বয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। গণপরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে কোনো জটিলতা থাকার কথা নয়। এদিকে শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে হাফ ভাড়ার কোনো সম্পর্ক নেই। এটা তাদের পুরনো দাবি, যা ট্যাক্স ফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ভাড়া বৃদ্ধির এটা অ্যামাউন্টটা আনুপাতিক হারে আমাদের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসে এটা তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। তারা যদি কেউ এর চেয়ে বেশি ভাড়া নেয়, অবশ্যই আমরা তারা আইনের আওতায় নিয়ে আসবো। আর আমরা এখন দেখছি যে তারা কিভাবে এটা ফলো করছে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, বিটিআরসি চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব সহ 5 জনকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সাংবাদিক সেলিম সামাদ সহ 4 ব্যক্তি এই নোটিশ পাঠান। নোটিশকারীদের আইনজীবী জানান, নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 3 দিনে ব্যবস্থা না নিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অনুরোধের ফলে ব্যর্থ হয় আগামী 72। আমরা এই শারদীয় দুর্গোৎসবের সময় দেখেছি যে কিভাবে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ব্যবহার করে এই হেইট স্পিচ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্স ছড়িয়ে পড়েছে। সরকারের কাছে আমরা জানতে চেয়েছি, কেন এই যে হেইট স্পিচ নিয়ন্ত্রণে ফেসবুককে কেন আন্তর্জাতিক এবং জাতীয় নীতিমালা মানতে বাধ্য করা হবে না, সেটির জন্য আমরা তাদেরকে এই লিগ্যাল নোটিশটি দিয়েছি। গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় দেশে সন্ত্রাসীদের রাজত্ব চলছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। বুধবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর
সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নূর। রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া অভিযোগ করেন, হামলায় আহত নেতাকর্মীরা পুলিশের সহযোগিতা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় নীরব ভূমিকা পালন করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার সুযোগ করে না দেওয়াকে অমানবিক বলেও মন্তব্য করেন বক্তারা। সরকারি দলের নেতাকর্মীরা লাগামহীন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে, যে যাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। যদি আমাদের কোনো নেতাকর্মীর প্রাণহানির ঘটে, এর দায়ভার সম্পূর্ণ এই সরকার এবং এই সরকার এড়াতে পারবে না। সেই ক্ষেত্রে সরকার যদি এই সমস্ত ঘটনাগুলোতে সংশ্লিষ্ট বা জড়িত না থাকে, তাহলে যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। নরসিংদীতে লিপা হত্যাকাণ্ডের প্রধান আসামি আমিনুল ইসলামের নৃশংসতা প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর লিপা ওরফে নিপা আক্তার সাথে তার আগের প্রেমিকের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গর্ভবতী হয় লিপা। পরে বিয়ের জন্য চাপ দিলে মেঘনা নদীতে নিয়ে গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে লিপাকে হত্যা করে পলাতক আমিনুল ইসলাম। 2020 সালের প্রথম তারাবির দিন, রমজান মাসের প্রথম তারাবির দিন, সবাই তারাবি পড়তে চলে গেছে, ব্যস্ত, লোকজন কম রাস্তাঘাটে। এই সময়টা তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে নদীতে নৌকায় চলে যায় মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে বলে যে আমরা বিয়ে করতে চাচ্ছি, এরকম একটা কথা বলে, বিয়ের কথা বলে তাকে হত্যা করে লাশটাকে মেঘনায় ভাসিয়ে দেয় তারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত উদযাপনে শুক্রবার শুরু হচ্ছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। এতে থাকছে মজার মজার সব ফান অ্যান্ড গেমস। দেশের 61 জেলায় এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে আকিজ বেকার্স লিমিটেড। কোম্পানির পরিচালক শেখ জামিল উদ্দিন জানান, ভোক্তাদের ভালো থাকা ও ভালো রাখার উদ্দেশ্যেই এই আয়োজন। এর অংশ হিসেবে শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে দুদিনের উৎসব। এরপর 26 ও 27 নভেম্বর উত্তরার 3 নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠ এবং 7 ও 8 জানুয়ারি লালবাগের শহীদ আব্দুল আলিম খেলার মাঠে অনুষ্ঠিত হবে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরও 35টি পাবলিক শৌচাগার নির্মাণের বাজেট থাকলেও জায়গার অভাবে তা তৈরি করা যাচ্ছে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা জানান। নগরবাসীকে নিজ উদ্যোগেই পয় নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করে মেয়র আরও বলেন, 6 মাসের মধ্যে বাড়ির মালিকদের নিজ জায়গায় সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে হবে, তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুলশান আমি যে কটা বাড়িতে গেলাম, ওরা কানেকশন দিয়ে দিচ্ছে ডিসিসির মধ্যে। ওনারা জানেনই না যে ফিকাল স্লাজের জন্য আলাদা যে লাইনের মধ্যে দিতে হবে, বা লাইন নাইও। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের ফিকাল স্লাজে কালেকশন হয়ে যাচ্ছে হলো আমাদের সোয়ারেজ সিস্টেম লাইনের মধ্যে। সেই সোয়ারেজ সিস্টেম লাইন পানি পড়ছে বাড়িধারাতে বা গুলশানে বা বনানী লেকে। 6 মাসের মধ্যে তারা সেপটিক ট্যাঙ্ক করবে ওন ওয়েতে, নিজের জায়গাতে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত নোভো এয়ারের বিমান উদ্ধার করার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর 2টি উদ্ধারকারী যানের মাধ্যমে বুধবার রাত 2টার দিকে রানওয়ে থেকে টারমাকে নিয়ে আসা হয় বিমানটিকে। এর আগে বুধবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের অবতরণের সময় নোভো এয়ারের ATR 72-500 সিরিজের উড়োজাহাজটির নোজ হুইল বা সামনের চাকা আটকে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পান বিমানের 74 জন আরোহী। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। প্রধান মূল্য সূচক DSEX 31 পয়েন্ট বেড়ে 7091 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শুরিয়া সূচক 3 পয়েন্ট কমলেও 30 সূচক 11 পয়েন্ট বেড়েছে।
দিন শেষে লেনদেন হয় ১,৪৬১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৫৯টি ও অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টি, কমেছে ১০৮টি ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি শেয়ারের দর। এবারে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। আর নিজ দেশে স্বাগতিক বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দুদল। আরও জানাচ্ছেন পরাগ আরমান। মরুর দেশে বিশ্বকাপ ব্যর্থতার পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। সাকিব মুশফিক সহ বিশ্বকাপ খেলা ৬ জনকে বাইরে রেখে দল গঠন করে বিসিবি। সিনিয়র বলতে অধিনায়ক মাহমুদুল্লাহ। এ যেন টি-20তে নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ। নবীন এই দলকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে চাপে নেই বলে জানান অধিনায়ক। সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন মাহমুদুল্লাহ। চ্যালেঞ্জিং হবে মানে আমরা আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং we have to be like very aware about everything এবং সবকিছুই স্কিল লেভেলে আমাদের খুব ভালোভাবে এক্সিকিউট করতে হবে because they have some brilliant batsmen, brilliant bowlers. সেমিফাইনাল থেকে বিদায় নেয় টি-20 বিশ্বকাপ শেষের আগেই বাংলাদেশে আসে পাকিস্তান। দীর্ঘ ৬ বছর পর তাদের বাংলাদেশ সফর। দুই দলের শেষ ৩ মোকাবেলার প্রতিটিতেই জিতেছে পাকিস্তান। জয়ের ধারা অব্যাহত রাখতে উইকেট ধরে রেখে শেষ দিকে রান তোলায় মনোযোগী হবেন বলে জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। कॉन्फिडेंस में और जो हमें मोमेंटम मिला और जो हमारी स्ट्रेंथ है उसी पे रहेंगे और कोशिश करेंगे जो जिस तरह की क्रिकेट हमने वर्ल्ड कप में खेली है उसी को कंटिन्यू करें। তবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে জয় পরাজয় সমান দুটি করে টাইগারদের। আর পাকিস্তানের বিপক্ষে এ মাঠে খেলা শেষ দুটি ম্যাচেই জয় পায় স্বাগতিকরা। এই বিষয়টি আশাবাদী করছে মাহমুদুল্লাহর দলকে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে সিরিজেই মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন দর্শকরা। করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ২ বছর মাঠে প্রবেশের অনুমতি পাননি তারা। সবশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে গিয়ে খেলা দেখেন দর্শকরা। অবশেষে পাকিস্তান সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টিকিটের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ভোর থেকেই লাইনে দাঁড়ান ক্রিকেট প্রেমীরা। অপেক্ষার পর টিকিট পাওয়াদের মধ্যে ছিল প্রশান্তির হাসি, আর না পাওয়ারা করেছেন কালোবাজারির অভিযোগ। দুইটার টিকিট দিয়েছিলাম, একটা পাইছি। হ্যাঁ, টিকিট পাইছি, অনেক কষ্ট হয়েছে, যে দুইটা টিকিট পাইছি, অনেক খুশি। আমরা বলতেছি স্টুডেন্ট লাইফে কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা নেই। কিছু কিছু অসাধু মানুষরা 100 টাকার 150 টাকার টিকিট ডাবল দামে বিক্রি করছে এখান থেকে কিনে নিয়ে। দেশীয় ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আর্চার হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। শুক্রবার আর্মি স্টেডিয়ামে 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনে তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে কোরিয়ার রিও সো জং ও লি সিউং ইউন জুটির সঙ্গে লড়বেন তারা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম কোনো ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কোরিয়ানদের পরাজিত করে ইতিহাস গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশে দুই আর্চার। গত মে মাসে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 আর্চারিতে ফাইনালে খেলেছিলেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা। সেবার স্বর্ণ বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। এবার সেই ব্যর্থতায় সোনার প্রলেপ দিতে চান রুবেল এবং দিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। শনিবার সারা দেশে গণ অনশন, বিদেশে পাঠানোর সুযোগ নেই বললেন আইনমন্ত্রী।
জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস, সংকট সমাধানে দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন মনে করে বাংলাদেশ। এইচএসসি পরীক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন নাও হতে পারে, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির। এবং ফেসবুক অপব্যবহারের অভিযোগ, মার্ক জাকারবার্গ, বিটিআরসি চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিব সহ 5 জনকে লিগ্যাল নোটিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।